জাতীয় সংসদে গত 2 দিন উত্তাপ ছড়িয়েছে বিভিন্ন আর্থিক দুর্নীতি, বিশেষ করে অর্থ পাচারের ইস্যুটি সমালোচনা করেছেন সরকার দলীয় সংসদ সদস্য এবং বিরোধী দলের সংসদ সদস্যরা। জবাবে অর্থমন্ত্রী বলেছেন, কিভাবে অর্থ পাচার হয় তা তিনি জানেন, কিন্তু কারা পাচার করেন তা জানেন না। এর পাচারকারীদের তালিকা দেবারও আহ্বান করেছেন তিনি। অর্থমন্ত্রী জানেন না পাচারকারী কারা, তাহলে জানে কে? নাকি আসলে সরকার জানতেই চায় না যে কারা পাচার করছে? আর জেনেও বা কি লাভ? যাদের নাম জানা গেছে বা যাদের তালিকা আছে তাদের বিরুদ্ধে বা কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এসব নিয়ে আলোচনায় রাজধানী শারমিন চৌধুরী আছে আপনাদের সাথে। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং এফবিসিসিআই এর সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সিদ্দিকুর রহমান। যুক্ত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু এবং যুক্ত আছেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে। আজকে রাজকাহনের শিরোনাম ঠিক করেছি, দেশের টাকা বিদেশে কার কি যায় আসে। আমি জনাব সিদ্দিকুর রহমান আপনার কাছ থেকে শুরু করব, এবং আপনি বিশেষ করে সরকারি দলের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক, আপনি সেই হিসেবে আপনার কাছ থেকে জানতে চাই যে সরকারের অর্থমন্ত্রী সংসদে বলছেন পাচারকারী কারা তিনি জানেন না, অর্থমন্ত্রী জানেন না, সরকার জানে না, তাহলে আসলে জানেটা কে? সংসদে বিরোধী দলের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে আমরা বলতে শুনেছি কত টাকা পাচার হচ্ছে আল্লাহ মাহবুদই জানে। এখন কি তাহলে আসলে আল্লাহ মাহবুদ জানেন যে পাচারকারী কারা? আমরা জানি বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স এর গত 5 বছরের তথ্য দিয়েছে 1024 জনের। কদিন আগে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন 28 জনের তালিকা, তারপরেও অর্থমন্ত্রী জানেন না। ধন্যবাদ আপনাকে। প্রথমত কথা হলো যে পৃথিবীর সব জায়গায় সব দেশেই কিন্তু এরকম আছে যে টাকা পাচারের একটা প্রবণতার, এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ টাকা পাচার করে, এটা সত্য। কিন্তু আমাদের দেশেও সেটা অবশ্যই জানা থাকা দরকার, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক বা এখন আপনি মনে করেন আমাদের দেশের প্রায় 1 কোটি লোক বিদেশে কাজ করে। তো তারা যদি তাদের কাছ থেকে যদি কেউ টাকাটা কালেক্ট করে তাদেরকে যদি এখানে পেমেন্ট দেয়, এই যে হুন্ডির ব্যবসা, এইটা দিয়ে টাকা পাচার হলে সেটা কিন্তু ধরা খুবই মুশকিলের একটা বিষয়, এটা এত সহজ বিষয় না। সেটা হয়তো এখানে লেনদেনের উপরে ভরসা করে হয়তো কোনোভাবে করতে পারে, কিন্তু সেটা সম্পূর্ণরূপে যে সত্য হবে তা কিন্তু না। এইটাই আমাদের দেশের সবচেয়ে বড় সুবিধাটা হলো ওই জায়গায় মানুষজনের টাকা পাচার করা, যে হুন্ডির মাধ্যমে যে যারা বিদেশে কর্মরত আছেন তাদের কাছ থেকে কালেক্ট করে তাদেরকে এখানে লোকালি টাকাটা পেমেন্ট করে দেওয়া। আর যদি ব্যাংক টু ব্যাংক তো আর এইভাবে যায় না, যদি ব্যাংক টু ব্যাংক যায় তাহলে কিন্তু ইজিলি সেটা আইডেন্টিফাই করতে পারে, বাংলাদেশ ব্যাংক করতে পারে, যে ব্যাংকের মাধ্যমে গেল সেই ব্যাংক করতে পারে, এটা কিন্তু ইজিলি করতে পারে। তবে আমরা দীর্ঘদিন ধরে শুনে আসতেছি, বিভিন্ন সার্ভে থেকেও আমরা জানছি যে আমাদের দেশ থেকে টাকা পাচার হয়, কিন্তু এটা কোনো অযৌক্তিক কথা না, এটা যুক্তিসঙ্গত যে এটা খুঁজে বের করা সম্ভব, অসম্ভব কোনো বিষয় না। হয়তো সবাইটা পারবেন না, যেমন একটা কথা সব জায়গায় বাজারে চালু আছে যে বলে কানাডায় বেগমপাড়া। এখন ওখানে যদি কেউ 20 বছর আগে গিয়ে কেউ যদি ব্যবসা করে বা চাকরি করে যদি সে একটা বাড়ি করে বা সে ওখানে থাকে, তো সেটা নিয়ে তো আসলে এরকম ভাবে হইচই করার মতো কোনো কিছু না। সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের নিজেদের টাকাটা বিদেশে পাচার হয়ে যাচ্ছে কিনা, সেইটা যদি যায় তাহলে সেইটা হলো আমাদের জন্য অ্যালার্মিং। কিন্তু একজন লোক বিদেশে গিয়ে থেকে সে ওখানে আর্ন করে সে বাড়ি করলো না গাড়ি করলো না কি করলো সেটা নিয়ে কথা বলে কিন্তু লাভ নাই। নিশ্চয়ই নিশ্চয়ই জনাব সিদ্দিকুর রহমান, সেটা নিয়ে হইচই, কিন্তু আপনি যদি বলছেন যে দেশের টাকা যদি তো না, আসলে তো পাচার হচ্ছে এরকম আপনিই বলছেন বিভিন্ন পরিসংখ্যানের কথা। অর্থমন্ত্রী যেটি সংসদে বলছেন, আমি আসলে তার যে ব্যাখ্যা তিনি যে বলছেন সেটি আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য সেটি এখানে আমি একটা জিনিস বলতে চাই, সমালোচনাগুলোর প্রেক্ষিতে জনাব সিদ্দিকুর রহমান একটু প্রশ্নটা করি। তিনি বলছেন যে আপনাদের যেমন লাগে আমারও তেমন লাগে। জনাব সিদ্দিকুর রহমান, প্রশ্নটা একটু করি। অর্থমন্ত্রী বলছেন আপনাদের যেমন লাগে, সমালোচকদের বলছেন আপনাদের যেমন লাগে দেশের টাকা বিদেশে গেলে আমারও লাগে। আসলে কি কারো কিছু লাগে, কারো কিছু যায় আসে? এই প্রশ্নটি আপনার কাছে করছি। আপনি সার্ভের কথা বলছিলেন, দেশ থেকে 14 সালে নজর কারা কিছু সার্ভে আমরা দেখেছি, 14 সালে 73,000 কোটি টাকা পাচার হয়ে গেছে, বছরে 64,000 কোটি টাকা পাচার হয়ে গেছে, এরকম তথ্য। আপনি সার্ভেগুলোর কথা বলছেন, আমি একটু উল্লেখই করলাম জিএফআই সার্ভের কথা বলছি। তাহলে আসলে কারো কি কিছু যায় আসে জনাব সিদ্দিকুর রহমান? অবশ্যই যায় আসে। আর কারো যায় আসে না যায় আসে, মাননীয় প্রধানমন্ত্রীর অবশ্যই যায় আসে। আর যারা দেশকে ভালোবাসে তাদের অবশ্যই যায় আসে। কারণ এটা যদি কেউ বলে যে কারো যায় আসে না, সেটা কিন্তু আমি বিশ্বাস করব না। কারণ যারা এই দেশে আছে এবং যারা এই দেশকে ভালোবাসে তাদের অবশ্যই যায় আসে, কারণ আমাদের টাকাটা
আমাদের এখানে ইনভেস্টমেন্ট না হয়ে বিদেশে অন্য জায়গায় পাচার হয়ে যাচ্ছে, সেটা তো অবশ্যই যাওয়া আসার বিষয়। কিন্তু কোশ্চেন হলো যে আমার যদি এই টাকা পাচার হয় তাহলে আমরা উদ্ধার করতে কেন পারছি না? যাদের কাছে এই তথ্য আছে তাহলে তারা কেন সরকারকে সেই তথ্য দিয়ে সহায়তা করে না? যে কোনো লোকই তো দুদকে কেস করতে পারে। আমি যদি পাচারকারী হই তাইলে আমার বিরুদ্ধে কিন্তু যে কোনো একজন সাধারণ মানুষও একটা দুদকে কেস চিঠি দিতে পারে। চিঠি দিলে আমার বিরুদ্ধে তদন্ত হবে, তদন্ত হয়ে যদি আমাকে সেরকম আইডেন্টিফাই করা যায় তাইলে তো আমার বিরুদ্ধে কেস হবে, আমাকে অ্যারেস্ট করা হবে। অসুবিধা কোথায়? কিন্তু সেটা তো কেউ করছে না। শুধুমাত্র আমরা মুখে মুখে শুনতেছি, মুখে মুখে এক একজন বলার জন্য বলতেছে টাকা পাচার হয়ে যাচ্ছে, টাকা পাচার হয়ে যাচ্ছে। কিন্তু টাকাটা পাচার কোত্থেকে হচ্ছে? আমার দেশ থেকে হচ্ছে নাকি হুন্ডির মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে? এখন অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব তাদের সিদ্দিকুর টাকাটা অন্য রহমান। জায়গায় এই নিয়ে মুখে যাবে। মুখে বলছি কিনা শুধুমাত্র এই আপনার এই শব্দটা নিয়ে আমি নিশ্চয়ই জনাব খুরশিদ আলম খান, অ্যাডভোকেট খুরশিদ আলম খানের কাছে পরবর্তীতে আমি যাব। অনেক ধন্যবাদ জনাব সিদ্দিকুর রহমান, আপনার কাছে আমি আবারও আসবো। আমি জনাব আব্দুল আওয়াল মিন্টু, আপনার কাছ থেকেও জানতে চাই যে যারা দেশকে ভালোবাসে, জনাব সিদ্দিকুর রহমান বলছে এটা একটা ভেগ টার্ম, সবাই দেশকে ভালোবাসার কথা বলে, কিন্তু আসলে যাদের যাওয়া আসার কথা বা যাদের তৎপরতা এদিকতে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব, তাদেরকে কিছু যায় আসে কিনা এই প্রশ্নটি আপনার কাছেও করতে চাই। কারণ এখন সংসদে বিরোধী দলকে আমরা খুব উচ্চকিত কণ্ঠে বলতে শুনছি, সংসদ সদস্যরা যারা আছেন, কিন্তু এই বিএনপির যখন প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান, তিনি মানি লন্ডারিং এর বা অর্থ পাচার মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি, আর দুইটি যে টাকা ফিরিয়ে আনবার কথা আমরা জানতে পারি, একটি হচ্ছে আরাফাত রহমান কোকো, আরেকজন পুত্র। তাহলে আসলে সর্বোচ্চ পর্যায় থেকে এই সরকারের আমরা অঙ্কটা বড় হতে শুনছি, আগের সরকারের আমরা শুনছি যে এরকম সর্বোচ্চ পর্যায়ে একদম গোড়াতেই এই সমস্যার কথা। তাহলে কি আসলে কারো কিছু যায় আসে? সত্যি কি ভালোবাসার জায়গা থেকে চাই যে আমরা বন্ধ হোক পাচার? ভালো, আগে আমাদের খুরশিদ ভাই বললে ভালো হতো আর কি, কারণ উনি তো অভিজ্ঞতা সম্পন্ন লোক এ ব্যাপারে। যাই হোক, আমার কথা শুনেন, মুদ্রা পাচার যে কথাটা আমরা বলি, প্রথম কথা এটার সাথে দেশের জন্য ভালোবাসা, দেশের জন্য মায়া মমতা, এগুলি কোনো সম্পর্ক আছে কিনা আমি শুন না। কিন্তু এটা যদি নতুন একটা ডেফিনিশন নিয়ে আসে মুদ্রা পাচারের দেশের ভালোবাসার মায়া মমতা, সেটা পরে দেখা যাবে। তবে আমি এটার সাথে খুব একটা বেশি অভিজ্ঞতা সম্পন্ন না। তবে একটা দেশের থেকে মুদ্রা কেন পাচার হবে বা কেন পাচার হয়, এটা তো কতগুলো কারণ থাকে। আমাদেরকে দেখো কারণগুলো, একটা দেশে যদি সুশাসনের অভাব থাকে, দুর্নীতি বেশি থাকে, অতিমাত্রায় যদি সরকারের দলীয়করণ থাকে, কর ফাঁকির যদি সুযোগ থাকে, যেমন একটা কথা বলি, বাংলাদেশে কর অনুযায়ী সেটা আপনি বিশ্বব্যাপী আপনার যে আয়, যেটা একটু আগে সিদ্দিক সাহেব বললো, ওনাকে একটু উল্টোভাবে সাপোর্ট করি কথাটা বলি, যে আমি যখন আয় কর রিটার্ন সাবমিট করি বাংলাদেশে, এটা শুধু বাংলাদেশের আয় আমাকে দেখা যায়। আমার যদি বিদেশে কোনো আয় থাকে, বাংলাদেশে কোনো আইন নাই যে যে বিশ্বব্যাপী আমার যে আয় সেটাকে আমি দেখাতে হবে। তো এখন যদি বিশ্বে আমার কোনো ব্যবসা থাকে বা কারো থাকে, সেই ব্যবসাতে যদি আয় হয়, সেটা তো আপনি দেখাতেই পারছেন না বাংলাদেশের আয় করে, তো তাহলে সে আয় তো বাইরেই থাকবে। তারপরে আরো আছে রাজনৈতিক অস্থিতিশীলতা যদি দেশে বেশি থাকে, সামাজিক বিশৃঙ্খলা যদি বেশি থাকে, রাজনৈতিক ক্ষমতা যদি অতিমাত্রায় কেন্দ্রায়িত থাকে, যেখানে অন্য লোকদের সুযোগ সুবিধা কমে যায়, তারপরে প্রাতিষ্ঠানিক দুর্বলতা যদি থাকে, সেটা আপনি দুদক বলেন, আমাদের জুডিশিয়ারি বলেন, পুলিশ বলেন, এই প্রতিষ্ঠানগুলো যখন দুর্বল হয়ে পড়ে, এগুলি যখন আসল লোককে না ধরি ওই ছোটখাটো গুলা ধরতে সময় ব্যয় করে, তখন এই ধরনের আপনার আরেকটা জিনিস হলো, সমাজে যদি সম্পদের অসম বন্টন হয়, এই সবগুলা কারণকে যদি আপনি একত্র করেন, এগুলি সবগুলাই কিন্তু এক একটা কজ কেন মানুষ তার নিজের দেশ থেকে টাকা অন্যত্র স্থানান্তর করে। আর আমাদের যে আরেকটা আছে, অনেক লোক রিটায়ার্ড হয়ে গেছে, গুলশানে বাড়ি আছিল, যেটা কিনছে ভাই 20 লাখ টাকা দিই, এখন এটা দাম হয়ে গেছে 100 কোটি টাকা। এই টাকা উনি কি করেন? ওনার ছেলে মেয়ে সব তো বিদেশে। বাংলাদেশের এখন থেকে 10 বছর আগে যারা সরকারি চাকরি করছে, যারা রিটায়ার করছে, তার কত শতাংশ এখন বাংলাদেশে আছে? খোঁজ করে দেখেন তো, যারা জীবিত আছে।
তাদের শতকরা 80% বিদেশে থাকে। তো ওরা এখানে যে সম্পদ করছে, আসলে সম্পদ করুক বা দুর্নীতির মাধ্যমে করুক, এখন এটা বিক্রি করে দিলে ছেলে মেয়ে সব বিদেশে, অতএব এগুলি বিদেশে নিয়ে যাচ্ছে। তো এই যতগুলা কারণ আপনাকে বললাম, এই সবগুলা কারণকে যখন আপনি একত্র করেন, এগুলি বিদেশে মুদ্রা পাচারের একটা ক্ষেত্র তৈরি করে। এটা বন্ধ করতে হলে আপনাকে দেশে সুশাসন থাকতে হবে, যে এই শাসনের উপরে মানুষের বিশ্বাস থাকবে। দুর্নীতি কমাইতে হবে, যে যাতে করে মানুষ দুর্নীতি করতে না পারে এবং অসৎ উপায়ে যেন তারা যেন, এখন মনে করেন আমাদের আইন আছে যে আপনি 10% দিয়া আপনি কালো টাকাকে সাদা, কালো টাকা মানে আমি জানি না, টাকা তো সব একরকমই লাগে। সিদ্দিকী সাহেব কোথায় পারবো তো কালো টাকা কারা বলে, সাদা টাকা কারা বলে, আমাকে তো টাকা ভাই একরকম লাগে। ভাই আমি কালো সাদায় বিশ্বাস করি না। না, এখন এই যে কালো টাকা যদি বলেন যে এটা যেটাকে আয়কর দেওয়া হয় না, সেটা যদি কালো টাকা হয়, তো আপনি তো আইনেই সুযোগ দিচ্ছেন যে আমি যদি 100 টাকা রুজু করি, আমাকে দিতে হয় 30 টাকা, আর আরেকজন কোনো আয়কর দিবে না। ওই 2-4 বছর পরে পরে যখন সরকারি দলের লোকেরা, আমি সরকারের কথা বলছি ভাই, সরকারি লোকেরা ধরো এনাফ দুর্নীতি করে, তখন বলে যে ভাই এখন কালো টাকা আমরা সাদা করতে পারেন, এখানে কি বলে এটাকে বিনিয়োগ করতে পারবেন, এখানে বিনিয়োগ করতে পারবেন, তাহলে 10% টাকা দিলে হবে। কয়েকদিন আগে একটা সরকারি অভিযান শুনলাম 215 কোটি টাকা উনি সাদা করছে। তো আমার একটা কথা হলো, যখনই সমাজে এই ধরনের অসম বিষম বন্টন সম্পদের দুর্নীতি যখন বেড়ে যায়, সরকার মানে শাসন ব্যবস্থা যখন কেন্দ্রায়িত থাকে, এই মুদ্রা পাচার এক দেশ থেকে এক দেশে হবেই। এটা বন্ধ করার উপায় নেই। জনাব আব্দুল্লাহ আল মিন্টু, আপনি কারণগুলো খুব সুন্দর ব্যাখ্যা করছিলেন। আপনি বলছিলেন সুশাসনের অভাব থাকলে এমনটি হবেই, কিন্তু এই সুশাসনটা আনবে কারা? আপনার কাছে এই প্রশ্নটি করছিল। সেই যে ভালোবাসার জায়গা, দেশের প্রতি ভালোবাসা, এক ভেগ টার্ম, কিন্তু যারা নীতি নির্ধারক তারা যদি বলেন আমরা জানি না, বা তাদের যদি মানে পুত্রের সন্ধান পাওয়া যায় যে তারা নিজেরাই পাচার করে দিচ্ছেন দেশের টাকা বিদেশে, তাহলে এই সুশাসনটা আনবে কে? এই প্রশ্নটি আপনার কাছে আমি করছিলাম, যে কার আসলে কি যায় আসে, যেটি আমার শিরোনাম। আমি অ্যাডভোকেট খুরশিদ আলম খানের কাছেও সেই শিরোনামের যে শেষ অংশ, যে আসলে দেশের টাকা বিদেশে কার কি যায় আসে। দুদক দায়িত্বপ্রাপ্ত একটা প্রতিষ্ঠান। আমরা দুদকে দেখেছি কদিন আগে আদালত বলেছে তালিকা দাও যারা অর্থ পাচার করছে। দুদক সহ কয়েকটি প্রতিষ্ঠানকে আদালত তীব্র অসন্তুষ্টি জানিয়েছে সেই তালিকার বিষয়ে। আমরা দেখেছিলাম যে যখন নির্বাচনের আগে প্রার্থী তার হলফনামা, তখন দুদক বলেছিল যে খতিয়ে দেখা হবে, এবং বলেছিল একটা বিশেষ প্রেক্ষাপটে, তখন খুব ট্রল হচ্ছিল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় যার নাম আছে তার ব্যবসায়িক আয় 50,000 টাকা, এরকম আরো কয়েকটা মানে তালিকা দেখার পরে খুব ট্রল হচ্ছিল। তখন দুদকের কাছ থেকে আমরা এরকমটা শুনেছিলাম। তারপর আসলে কি হলো? দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে দুদক কি করলো? দুদকের কি কিছু গেল আসলো? এই কথাগুলো হলো নাকি কাউকে ছাড় দেওয়া হবে না, শক্তভাবে দেখা হচ্ছে, দুর্নীতি করে পার পাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি দুদকের দায়িত্ব বলা? ম্যাম আপনাকে ধন্যবাদ। দেখুন, কালো টাকা আর অপ্রদর্শিত টাকা দুটোর মধ্যে একটু আপনার ডিস্টিংশন আছে। অপ্রদর্শিত টাকা হলো আমি যেটা ট্যাক্স রিটার্নে যেটা আমি দেখালাম না, ট্যাক্স রিটার্নে যদি অপ্রদর্শিত টাকা আমি দেখাই, তাহলে আমাকে 10% দিতে হবে, তখন এটা প্রদর্শিত হয়ে যাবে। আর কালো টাকাটা সেটা টোটালি ডিফারেন্ট। কালো টাকা যেটা হলো, দ্যাট মিনস সোর্সটা হলো অজ্ঞাত, যার কোনো সোর্স নাই, ভ্যালিড সোর্স অফ নাই, যেটা হয়তো টেররিস্ট, যেটা ফাইন্যান্সিং, অবৈধ টাকা। এনভিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর দায়িত্বটা হলো রিটার্ন কালেকশন করা। রিটার্ন যদি কেউ কম দেয়, পরবর্তীতে তাকে সুযোগ দেওয়া হয়, সুযোগ দিলে সে তার টাকাটা ভ্যালিড করে নিচ্ছে। এনভিআর কিন্তু উৎস জানতে চায় না, তার আইনে কোথাও ক্ষমতা নাই উৎস জানার। আমি কি কাজ করি না করি সে এনভিআর এর এটা হেডেক না। এনভিআর এর হেডেক হলো আপনি আমার রিটার্ন দিচ্ছেন কিনা, আপনি কত টাকা রিটার্ন দিচ্ছেন, কত টাকা আপনার আয়। এর বাইরে এনভিআর এর কথা মানে জাতীয় রাজস্ব বোর্ডের কোনো কাজ নেই। হ্যাঁ, উৎস দেখতে পারবে একমাত্র দুর্নীতি দমন কমিশন, কারণ দুর্নীতি দমন কমিশনের আইনেই বলা আছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ। জ্ঞাত আয় বহির্ভূত যখনই আমি দেখতে যাব, তখনই ওনার ভ্যালিড সোর্স অফ ইনকামটা আমি পেয়ে যাব, তারপরে ওনার উৎসটা আমি পাচ্ছি। উৎসবিহীন যে টাকাটা, যেটা সেটাই হলো ভার্চুয়ালি ব্ল্যাক মানি, যেটা ভার্চুয়ালি আমরা বারবার বলছি, এবং যেটা টেররিস্ট, যেটা ফাইন্যান্সিং। যেমন ধরুন কিছুদিন আগে হেফাজতের বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে, এবং আন্ডার ইনকোয়ারি একটা হাই পাওয়ার
ইনকোয়ারি কমিটি করেছে দুর্নীতি দমন কমিশন। সেখানে প্রাইমারি কিছু এভিডেন্স আসছে যে বিদেশ থেকে টাকা আসতো ফান্ডিং এর জন্য, মাদ্রাসা স্টুডেন্টের জন্য, মাদ্রাসার ডেভেলপমেন্টের জন্য, কিন্তু দেখা যাচ্ছে ওই টাকাটা ওনারা ওভাবে ওখানে খরচ করছেন না, ওইটা পার্সোনাল ইন্টারেস্টে খরচ করছেন, পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টে রাখছে, যেই পারপাসে আনা হচ্ছে সেই পারপাসে খরচ করা হচ্ছে না। দ্যাট ইজ দ্য ব্ল্যাক মানি, দ্যাট ইজ দ্য প্রেডিকেট অফেন্স। এইটাকেই আমরা বলি লন্ডারিং, যেটা হিসাব বহির্ভূত, উৎস বহির্ভূত এবং যেটা দুর্নীতির সঙ্গে সম্পর্কিত, সেটাই হলো প্রেডিকেট অফেন্স, মানি লন্ডারিং আমরা যেটাকে বলি। তবে এখন মানি লন্ডারিং আইন বাংলাদেশের প্রথম আসছে 2002 সালে, 2002 এর পরে আসলো 2008, তারপরে 2009, 2012, 2015-তে আবার একটু সংশোধন হলো। যে ম্যাম যে আপনি ইয়েটা দিয়েছেন, কার কি আসে যায়? অবশ্যই আসে যায়, আমাদের তো আসে যায়, আমার তো আসে যায়। যার দেশপ্রেম নাই সেই টাকা পাচার করে, এবং টাকা পাচার করতে হলে তার পাচার করা লাগবে কেন? আপনার ছেলে যদি বিদেশ পড়ে, আপনি ফরেন অ্যাকাউন্টে বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিয়ে আপনি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন, তার এক্সপেন্ডিচার কস্টের একটা লিমিটেশন আছে, সেখানে আপনি বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল নিয়ে সে টাকাটা পাঠাতে পারবেন। তার যে টিউশন ফিস পার সেমিস্টার সেটাও পাঠাতে পারবেন। ইউনিভার্সিটি থেকে অ্যাপ্রুভাল লাগে, ইউনিভার্সিটির কাগজ আপনাকে জমা দিতে হয়। আপনি কোন বিশ্ববিদ্যালয়, আপনি হারবার্ডে পড়ছেন না দিল্লিতে পড়ছেন, সে কাগজ জমা দিবেন, বাংলাদেশ ব্যাংক আপনাকে পারমিশন দিচ্ছে। ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগবে। তবে এরপরেও হ্যাঁ, অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আমি একটু প্রশ্নটা আর একটা প্রশ্ন একটু করি, যে আপনি বলছেন অবশ্যই যায় আসে, নিশ্চয়ই যদি যায় আসে তাহলে মানে ব্যবস্থাটা কি হয়? শুধু যায় আসে, দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা, এই ব্রেক টার্ম গুলো তো আসলে খুব চলবে না যদি কার্যকর ব্যবস্থার জায়গাটা না দেখি। সেই জায়গাটাই জানতে চাই যে আমরা যখন দেখলাম এমপি পাপন, ওনাকে যখন কুয়েতে ধরা হলো, তারপর দুদক বললো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা কানাডায় আরেকজন গণমাধ্যম সূত্রে জানতে পারছি, নাটোরের একজন এমপি, তার গৃহবধূর বিশাল সম্পত্তির খবর আমরা জানতে পারছি। আপনি হেফাজতের কথা বলছেন, এতদিন ধরাছোঁয়ার বাইরে থাকলো, যখনই সরকার একটু টাইট দিল তখনই দুদক তার বিরুদ্ধে নেমে গেল। তাহলে আসলে দুদক সত্যিকার অর্থে কি করছে এবং ব্যবস্থাটা কোথায় নেওয়া হলো যাদের নাম আসছে তাদের বিরুদ্ধে? জি, আপনাকে দেখুন, যে কোনো আপনার প্রসিডিং শুরু করতে হলে, একটা ইনিশিয়েশন যখন করতে হয়, একটা অনুসন্ধান, একটা মামলার, একটা ব্যক্তি, তখন তাকে কিছু ডাটা কালেকশন করতে হবে। এই ডাটা কালেকশন করা নট সো ইজি, ইটস এ টাফ। এই ডাটা কালেকশন যতক্ষণ পর্যন্ত আমি একটা ফ্যাক্ট ফাইন্ডিং এ না আসতে পারবো উনি লন্ডারিং করেছে বা উনি লন্ডারিং এর সঙ্গে ইনভলভ, ততক্ষণ পর্যন্ত দুদক তো কোনো মামলা করতে পারবে না। এই জন্য দুদকের মামলা করার আগে একটা প্রসিডিউর আছে, ইনিশিয়েশন অফ দি কেস বাই ইনকোয়ারি, অনুসন্ধানের মাধ্যমে একটা মেমো রেডি করা হয়। সেখানে যদি আমি তথ্যপত্র পাই, ক্রেডিবল ইনফরমেশন পাই, তখন তো আমি মামলা করতে পারবো। আপনারা বললেন আওয়াজ উঠলো, সংসদে আওয়াজ উঠলো, 10টা লোক মিছিল করলো, সঙ্গে সঙ্গে তো আমি কালো টাকার জন্য মামলা করতে পারবো না। আমার কাছে লাগবে আমি একটা বিধিবদ্ধ প্রতিষ্ঠান, বাই ক্রিয়েচার অফ স্ট্যাটিউট, আমার আইন আছে, আইন দ্বারা আমাদের চলতে হয়, এবং আইনে কিছু তফসিলভুক্ত অপরাধ আছে, সেই অপরাধের বাইরে আমি কোথাও যেতে পারবো না। পৃথিবীর সব দেশে, আপনি ভারতবর্ষ দেখেন, রেট অফ ডিসপোজাল মানি লন্ডারিং কেস অত্যন্ত স্লো। ইউকে, ইউএসএ, সব জায়গায় থেকে, ইভেন কি পাকিস্তান। নিশ্চয়ই অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আইন আছে, প্রসিডিউর আছে, তথ্যপত্র কালেক্ট করতে হয়, নিশ্চয়ই করতে হয়। সেগুলো করে এই যে হলফনামা যাচাই বাছাই করবার কথা দুদক বলেছিল, কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদেরকে বলতে পারেন? দেখুন, হলফনামা অ্যাসেসমেন্ট করে অলরেডি রুলিং পার্টির 11 থেকে 14 জন রুলিং পার্টির মেম্বার, যারা মেম্বার অফ পার্লামেন্ট, কোনো হুইপ পর্যায়ের লোক আছে, তাদের ইনকোয়ারি শেষ পর্যায়ে। তা আপনার তো আমাদেরকে সময় দিতে হবে এক, আর সরকার কিন্তু যখনই টাইট দেয় তখনই দুদক সজাগ হয়। এই আমি খুব আপনাকে বিনয়ের সঙ্গে বলছি, এটা ঠিক না। কারণ দেখুন, আমরা কিন্তু অনেক ডাটা কালেকশন করি, এই ডাটাটা ইলেকট্রনিক মিডিয়া থেকে আসে, এই ডাটাটা আমার নিজস্ব সোর্সের মাধ্যমে আসে, এই টাকাটা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, এই ডাটাটা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে হতে পারে, আমার নিজস্ব ইন্টেলিজেন্সের মাধ্যমে হয়, অজ্ঞাতনামা চিঠির মাধ্যমেও আসে। এই দুদক যে একটা হটলাইন খুললো, প্রতিদিন হাজার হাজার ফোন আসে, এবং যতগুলো কমপ্লেইন আছে আমরা যদি ওগুলো অ্যাসেস করি, বাছাই করি, দেখা যাচ্ছে যে 2% দুদকের তফসিলভুক্ত অপরাধের মধ্যে পড়বে। কাজে আমাকে তো, মানুষ অনেক কথা বলবে, মানুষ এই কথাগুলি বলে, মেম্বার অফ পার্লামেন্টের কথাগুলো বলে আমরা ইন্সপায়ার্ড হই, আমরা আরো সাহস পাই যে আমাদের সঙ্গে পার্লামেন্ট আছে, আমাদের সঙ্গে সাধারণ মানুষ আছে, ব্যবসায়ী আছে, সুশীল মহল আছে, আমাদের জিনিসগুলো তারা দেখভাল করছে, অ্যাসেসমেন্ট করছে, এটা আমরা খুব অ্যাপ্রিসিয়েট ফিল করছি। কিন্তু থিং ইজ দ্যাট আমি একটা প্রসিড যখন করব, তখনই আমাকে স্পেসিফিক ডাটা ছাড়া আমি পারবো না। নাম্বার 1, নিশ্চয়ই অ্যাডভোকেট খুরশিদ আলম খান, একটা বিরতির পরে আসি। মানে আমরা সবসময় ডাটা কালেকশন, অনুসন্ধান, এগুলোই শুধু খুব মানে নজির সৃষ্টি করা ব্যবস্থা না দেখলে মানুষ ভয়টা পাবে কেন যে দুর্নীতি করলে আমার খুব অসুবিধা আছে, আমি করব না, এই ভয়টা কেন পাবে? আমি বিরতির পরে নিশ্চয়ই আবারও আসবো। ফিরছি রাজকাহনে।
ফিরে এলাম জিপি ইস্পাত নিবেদিত রাজকাহনে। জনাব সিদ্দিকুর রহমান, ভয়টা কোথায় পাচ্ছে মানুষ সেটা জানতে চাইছিলাম আগের অংশে, যে দেশে অপ্রদর্শিত টাকা, যাকে কালো টাকা বলা হচ্ছে, বা অবৈধ টাকা বিদেশে পাচার করে দেওয়া হচ্ছে, দেশের টাকা দেশে থাকছে না, কর দেওয়া হচ্ছে না দেশে, এবং অর্থমন্ত্রী বলছেন সিস্টেম ইনএফেক্টিভ সিস্টেম বা অকার্যকর ম্যানেজমেন্ট, এই শব্দগুলো তিনি ব্যবহার করছেন। বলা হচ্ছে কর্পোরেশনকে ঢেলে সাজানোর কথা। আসলে ঢেলে সাজানো মানেটা কি একটু কি বুঝিয়ে বলতে পারেন কিনা, এটি একটি বিষয়। এবং আমরা যখন জিডিপি মাথা পিছু আয় নজর কাটছি পুরো দক্ষিণ এশিয়ার মধ্যেই, কর দেওয়ার ক্ষেত্রে 3%-ও কম মানুষ কর দেয়। এমন এই অবস্থাটা কেন? ঢেলে সাজানো কি করলে আসলে ঢেলে সাজানো বোঝানো হবে? না, কর যদি বলেন আপনি যে আমরা কম দেই, এটা কিন্তু সত্য কথা, কারণ আমাদের এখানে একটা ভীতি আছে। এখন পর্যন্ত এনবিআর তার সক্ষমতা সেই রকম বৃদ্ধি করতে পারেনি। দীর্ঘদিন ধরে আমরা ব্যবসায়ীরাই কিন্তু বলে আসতেছি যে অবশ্যই আপনাকে করের নেট আওতা বাড়াতে হবে। সেই আওতাটা কিন্তু বাড়ানো হচ্ছে না। উপরন্তু যারা কর দিচ্ছে তাদেরকে এই বছর যদি আপনি 1 কোটি টাকা দেন, আগামী বছর আপনাকে 1 কোটির থেকে মিনিমাম কিছু হলেও বেশি দিতে হবে। আপনি লাভ করেন লস করেন, এই জায়গাটার মধ্যে আমাদের দুর্বলতা আছে। এবং সেইখানে সরকারও জানে যে এই করের নেটটা বাড়াতে হবে, ব্যাটের নেটটা বাড়াতে হবে। তা না হইলে শুধুমাত্র যারা দেয় তাদের কাছেই বারবার চাওয়া হয়। এটা কিন্তু অর্থমন্ত্রী বলেন আর সরকারের যে কোনো লোক বলেন, সবাই কিন্তু এটা স্বীকার করে যে এনবিআর এর এখানে দুর্বলতা আছে। আমরা অবশ্যই স্বীকার করি, কিন্তু কিন্তু মানুষের ভীতিও আছে। আবার আপনি যদি কর না দেন মানে কি, আপনি অপ্রদর্শিত আয় সেটা যদি ওই রকম হয়, তাহলে আপনার তো এখন ব্যাংকে টাকা রাখতে হলেও আপনাকে উৎস বলতে হয়। অতএব আপনি তো এমন ভাবে রাখতে পারবেন না, আপনি তো টাকা ঘরেও রাখতেছেন না। অতএব এটা খুঁজে বের করা কিন্তু খুব ডিফিকাল্ট না। আপনি যেটা বলছিলেন যে পাপলু কুয়েতে এত কোটি 200 কত কোটি টাকা নিয়ে ধরা পড়েছে, সেটা ধরা পড়েছে, সে কিন্তু সরকার দলীয় এমপি না, 1 নম্বর। 2 নম্বর হলো সে টাকাটা এই দেশে ইনকাম করছে নাকি সে আদম পাচার করে সে ওই দেশেই টাকাটা ইনকাম করছে। ওই দেশে টাকাটা ইনকাম করছে, সে ওই দেশে টাকাটা রাখছে। এটা তো বাংলাদেশ থেকে পাচার হয়ে যায়নি মনে হয়। আমি জানি না ঠিক, হয়তো খুশি সাহেব বলতে পারবেন। তবে তারপরে যিনি নাটোরের এমপি বললেন, উনিও টাকা কি এই দেশে থেকে নিছেন না ওইখানে টাকা ইনকাম করছেন, এটা আপনি কিভাবে বলবেন? সেখানে তার কোনো আয়ের উৎস তো আমরা দেখতে পাইনি গণমাধ্যমে যে খবরটি, বরং তার গৃহবধূ এখন নামে সম্পত্তিগুলো আছে। গৃহবধূরও তো আয়ের উৎস নেই। আমাদের দেশে কিন্তু খবরাখবর আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে যার যখন সুবিধা হয় তখন আমরা সেইভাবে বলি। যেমন মিন্টু ভাই একটু আগে দুর্নীতির কথা বলছে, কিন্তু দুর্নীতিতে চ্যাম্পিয়ন কিন্তু ওনার সরকারই ছিল, পরপর 3 বছর চ্যাম্পিয়ন। তাহলে এখন আপনি বলেছেন যে ওনার সর্বোচ্চ পর্যায়ের তাদেরই টাকা, মানি লন্ডারিং এর টাকা দেশে ফেরত আনা হয়েছে। তো সেই জায়গার মধ্যে এখন উনি বলতেছে যে অন্যরকম কথা, এই সরকারের সুশাসনের কথা বলতেছে। সুশাসন এখন দেখেন একটা স্টেবল গভর্নমেন্ট 2014 পরের থেকে আপনি বলতে পারেন যে স্টেবল গভর্নমেন্ট। এত শান্তিতে বাংলাদেশের মানুষ কিন্তু কখনো ছিল না। প্রতি 3 বছর সেই 2014 সালে আমরা শুনতে পাচ্ছি 73,000 কোটি টাকা পাচার হয়েছে, তারপরে বছরে 64,000 কোটি টাকা পাচারের খবর আমরা শুনতে পাচ্ছি। এবং গার্মেন্টস শিল্প মালিকরা এই বিশেষত জিএফআই একদম উল্লেখ করছে যে তারা আসলে আমদানি রপ্তানির নামে এই টাকাগুলো বিশেষত পাচারকারীর মধ্যে অন্যতম। আমি আপনার কাছে আবারও আসবো, আমি আব্দুল আওয়াল মিন্টুর কাছে, আপনি যেটি বলছিলেন সেখান থেকেই আসে। জনাব আব্দুল আওয়াল মিন্টু, আপনার কাছ থেকে এইটি জানতে চাই যে আসলে সেই জায়গাটি যে পাচার মানে কর ফাঁকি দেওয়া, কর প্রশাসনকে ঢেলে সাজানো, এই বিষয়ে আপনার কথা, কালো টাকা সাদা করার বিষয়ে আপনি আগের অংশেও বলছিলেন। কর ফাঁকি দেওয়ার প্রবণতা, এমনকি আপনার পরিবারের নামও আমরা প্যারাডাইস পেপারে দেখেছি, যেখানে অফশোর কোম্পানি খুলে একটা, যেটি বলা হয়েছে বিভিন্ন সময় যে কর ফাঁকি দেওয়ার বিষয়, সেটিও বলবেন। আমরা দেখি যে করদাতা, সর্বোচ্চ করদাতা হন হাকিমপুর জর্দার মালিক, সেই কাউস, সম্ভবত ওনার নাম কাউস মিয়া সম্ভবত, তিনি হন। মানে আপনাদের মতো বড় বড় ব্যবসায়ী নেতা, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, তারা কেন সর্বোচ্চ করদাতা হয় না? হলো ব্যবসায়ী নেতা হইতে বড় ব্যবসা লাগে না, এক। 2 নম্বর হলো যে যারা বিড়ি বানায় তারা সবসময় বড় করদাতাই হবে, কারণ কর এক এক সেক্টরের কর এক এক রকম। অতএব আপনি ওই যে হাকিম, অমুক তুমুক এগুলির সাথে একটা তুলনা করি
সাদা আর কালো আপনি মিশাতে পারবেন না, কথা বলছেন। এক, 2 নম্বর হলো বাংলাদেশে এটা অবধারিত সত্য কথা যে বাংলাদেশের কর এবং জিডিপির অনুপাত বোধহয় বিশ্বের সবচেয়ে কম দেশগুলোর মধ্যে একটা। এটা এখন বোধহয় 10.5 থেকে 11% ভিতরে। ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা আমরা বলি আমাদের থেকে অনেক গরিব, নেপালও কিন্তু কর এবং জিডিপির অনুপাত এখন 13.5%। ইন্ডিয়াতে আবার 12% কাছাকাছি গেছে। অন্য দেশে নর্মাল নিয়মে মিনিমাম 30 থেকে 35% অনুপাত জিডিপি। আমাদের দেশে সেজন্য সেভিংসটা হচ্ছে না। কারণ আপনি যদি টাকাটা পাচার করেন, যখনই আপনি করটা না দেন, তো এটা আমাদের খুরশিদ আলম সাহেবের ভাষায় অপদস্থিত আয়, কারো ভাষায় কালো টাকা, এক একজনের তো এক এক ভাষা ব্যবহার করে। তো আমাদেরটা আমার কাছে কোনোটাই বোধগম্য না। তো অতএব এই যতদিন পর্যন্ত আমরা কর ব্যবস্থাকে ঠিক মতো না সাজাবো, একটু আগে কে জানি বললো আমাদের মাত্র 3% লোক তো কর দেয় না বাংলাদেশে। 18 কোটি লোক, এর ভিতরে মাত্র 12 লক্ষ লোকের 3 নাম্বার আছে। 12 লক্ষ লোকের ভিতরে 7 লক্ষ থেকে 7,20,000 লোক কর রিটার্ন সাবমিট করে, কিন্তু অ্যাকচুয়াল কর দিয়ে লেস দেন 5.5 লক্ষ। তো অতএব আমরা তো কর ঠিক মতো দিচ্ছি না, কারণ আমরা তো দেওয়ার দরকার নাই। এটা আমাদের উকিল সাহেবের ভাষায় অপদস্থিত আয় বা কি আয় বললো, আমি তো বুঝি না। তো এখন আমি 10% দিলে পারবো। তো যদি সরকার সেই সুযোগ না দেয়, তাহলে ওই টাকাটা আমি বিদেশে নিয়ে যাব, কারণ ওটা মোর ইজিয়ার। ওই যে হুন্ডি ব্যবসা যেটা আমাদের সিদ্দিক সাহেব বললো যে এরকম, তো এটা খুব ইজিয়ার। আর যেটা উনি বললে যে টাকা চালিয়ে টাকা বিদেশ নেওয়া যায়, আপনি বাংলাদেশ ব্যাংকে গেলে, এগুলি হইলো ওনাদের বইয়ের কথা। ওনারা প্র্যাকটিক্যালি খুব কমই জানে এই সমাজ সম্বন্ধে। ওনারা আইন বুঝে ভালো, কিন্তু প্রতিদিন একটা সাধারণ নাগরিক যে কি কষ্ট করতে হয় তার দৈনন্দিন জীবন কাজ সম্পূর্ণ করার জন্য, সেটা যারা কাজটা করে তারা বুঝে। তো এখন সেজন্য দেখেন এত সুন্দর সুন্দর কথা বলে তো আমাদের লাভ নাই। মোট কথা হলো আমাদের এই দেশ থেকে টাকা বাইরে চলে যায়, এটা হলো অবধারিত সত্য কথা। কেন যায় আমি কতগুলো ব্যাখ্যা আপনাকে দিচ্ছি, এটা আপনার কাছে পছন্দ হইলে ভালো, পছন্দ না হইলেও ঠিক আছে। 3 নম্বর হলো নিশ্চয়ই ব্যাখ্যাগুলো তো অবশ্যই পছন্দনীয় এবং খুবই সত্য ব্যাখ্যাগুলোই আপনি দিয়েছেন জনাব আব্দুল আল মিন্টু, কিন্তু ব্যক্তি পর্যায়ে দায় নেওয়ার জায়গাটা কখন আসবে সেই প্রশ্নটি করছিলাম। আমরা একটু খুরশিদ আলম খানকে শুনতে চাই এখন। যতদিন এভাবে টাকা বিদেশে যাবে ততদিন দেশের সঞ্চয় কম থাকবে, যতদিন সঞ্চয় কম থাকবে ততদিন বিনিয়োগ কম হবে, যতদিন বিনিয়োগ কম হবে ততদিন কর্মসংস্থান হবে না। একদম স্পষ্ট একটা চক্রাকারে বিষয়টা চলতে থাকছে। আপনার কথাটা স্পষ্ট। আমি একটা বিরতির পরে আসি। আমি অ্যাডভোকেট খুরশিদ আলম খানের কাছে বিরতির পরে এসে এই বিষয়ে জানতে চাইবো যে অর্থমন্ত্রী সংসদে বলছেন 15টি আইন এই বছরে হবে অর্থ পাচার রোধে। আইনে কি সমস্যা আছে? আইন করে কি আসলে এখন এটা ঠেকানো সম্ভব হবে কিনা আপনার কাছে নিশ্চয়ই জানবো। বিরতির পর দিচ্ছি। ফিরে এলাম জিপিএইচ ইস্পাতের রাজকাহনে। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, বিরতির আগে যে প্রশ্নটি আপনার কাছে করছিলাম যে অর্থমন্ত্রী সংসদে বলছেন এই বছরে 15টি আইন হবে, আসলে সংকটটা কি আইনে আছে? আইন করে এই সংকটের সমাধান হবে, অর্থ পাচার বন্ধ হবে? জি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, দেখুন, আপনি যেই কথাটা বলে বিরতিতে যাচ্ছিলেন সেটা হলো এর মানে কি করলে মানুষ অর্থ পাচার রোধটা বন্ধ হবে। এটার আসলে একটাই পন্থা, সেটা হলো পিউনিটিভ অ্যাকশন। আপনি যদি সবাইকে যারা পাচারের সঙ্গে জড়িত তাদেরকে যদি বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক সাজা দিতে পারেন, তাহলেই কিন্তু এটা রোধ করা সম্ভব। আমাদের দেশে দেখুন যে সিস্টেমে বিচার ব্যবস্থা, এখানে বিচার পেতে হলে আপনাকে সময় লাগবে। আমাকে কোর্ট অফ লতে যেতে হবে, আমাকে প্রসিকিউশন হিসেবে কোর্ট অফ লতে আমাকে এটা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণ করতে হবে। এই কোর্ট অফ লতে কিন্তু আমার স্ট্যাটাস, প্রসিকিউশন আর ডিফেন্স একই স্ট্যাটাস। যে তারপরে সেখানে ট্রায়াল শেষ হবে, সেটা দীর্ঘ একটি সময়ের প্রক্রিয়া। আপিল হবে, আপিল বিভাগ পর্যন্ত আছে। আনলেস এন্ড আনটিল আপিল বিভাগ পর্যন্ত যদি আমি সাজা কনফার্ম করতে না পারি, তাহলে তো আমাকে সাকসেস এটা পুরোপুরি বলা যাবে না। কাজে এই দীর্ঘ আইনি প্রক্রিয়া আমাকে লড়াই করে যেতে হবে, এবং এই দীর্ঘ আইনি প্রক্রিয়া লড়াই করে যাওয়ার পরে যদি আমি পিউনিটিভ অ্যাকশনে
যদি কাউকে আইনের আওতায় সাজা দিতে পারে আদালত, সাজা দেওয়ার জন্য আমরা ক্রেডিবল ইনফরমেশন এভিডেন্স দিয়ে প্রমাণ করতে পারি, এবং আদালত যদি সাজা দেয় দৃষ্টান্তমূলক, তাহলেই হয়তো এটা মানুষের অর্থ পাচার রোধটা কমবে। আর নাম্বার 2 হলো, আরেকটা প্রশ্ন আপনি করেছেন, সেটা হলো 15টি আইন আসছে, মাননীয় অর্থমন্ত্রী মহোদয় বলেছেন। আমি আসলে জানি না 15টি আইন কি সংক্রান্ত আসছে, তবে এখন যে আইনগুলো আছে সেটা অত্যন্ত সাফিসিয়েন্ট, তবে সাজার পরিমাণ অত্যন্ত কম। যেমন মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012, এটা সর্বশেষ আইন, এটার সর্বোচ্চ সাজা হলো 12 বছর। আমাদের একজন হাইকোর্টের মাননীয় বিচারপতি মহোদয় একবার কমেন্ট করেছিলেন, অবজারভেশন দিয়েছিলেন, যখন একটা মানি লন্ডারিং এর মামলা শুনানি হয়, সেখানে বলে যে এটা যাবজ্জীবন হওয়া উচিত ছিল। সেভাবে আমরা দুদককে, আমাদের রিলেভেন্ট সংস্থাগুলোকে আমরা বলেছি এই শাস্তি অ্যানাউন্সমেন্ট করার জন্য। তো কাজেই এটা দৃষ্টান্তমূলক সাজা না হলে, এবং সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে, স্বচ্ছ হতে হবে। আমি দুর্নীতি দমন কমিশন যে কাজটাই করছি, আমার সামনে কিন্তু আদালত, আমার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমার স্টেপ সাবজেক্ট টু স্ক্রুটিনি বাই দ্য অথরিটি, বাই দ্য জুডিশিয়াল অথরিটি। কাজেই আমার যে কাজটা করছি সেটাকে অত্যন্ত স্বচ্ছ হতে হবে, এবং সেটা বিয়ন্ড রিজনেবল ডাউট। অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট খুরশিদ আলম খান। নিশ্চয়ই মানে বিচারের দৃষ্টান্তমূলক শাস্তির নজির খুব কম আপনি বলছেন, সরকার বলছে তালিকা জানে না, তাহলে আসার জায়গাটা কোথায়? জনাব আব্দুল আল মিন্টু, আপনার কাছ থেকে একটু এটি জানতে চাই, আপনি কি মনে করেন এভাবে করে মানে আইন করে সমস্যার সমাধান হবে কিনা, এটি মনে করেন কিনা? এবং আসলে ব্যক্তি পর্যায়েও আপনারা যারা আছেন, ব্যবসায়ী নেতা, রাজনৈতিক নেতা, দায় কি এড়াতে পারেন? দুটো বিষয় ছোট করে যদি বলেন। না, রাজনৈতিক নেতারা যদি মানে রাজনৈতিক নেতাদের দায় থাকতে পারে, কিন্তু ব্যবসায়ী নেতাদের কি দায় এটা তো আমি জানি না কোন আইনে বা কিভাবে। বিকজ রাজনীতি একটা ইস্যুতে, রাজনীতির সাথে অবশ্যই অর্থনীতি জড়িত, কারণ যে দেশে রাজনীতি খারাপ সে দেশে অর্থনীতিও খারাপ, সে দেশে সবকিছুই খারাপ হওয়ার কথা। তো অতএব রাজনীতি এবং অর্থনীতির একটা অঙ্গাঙ্গি সম্পর্ক আছে, এটা আমি মানি। বাট দায় দায়িত্ব যেটা আছে, যেটা আপনি বললেন, সেটা হলো বেসিক্যালি রাজনীতিকদের দায়িত্ব বা যারা সরকারে আছে তাদেরই দায়িত্ব মুদ্রা পাচার রোধে কি কি কাজ করতে হবে, কোন কোন আইন বানাতে হবে। আমি ওনার সাথে একমত যে আমাদের দেশের প্রবলেম তো আইন না, প্রবলেম হলো যে আইন প্রয়োগের দীর্ঘসূত্রিতা, আইন প্রয়োগ সমপ্রয়োগ, দুটা জিনিস আছে। একটা হলো আইনের সমপ্রয়োগ হচ্ছে না বাংলাদেশে, কেউ একদিনে বেল পাই যায়, কেউ 6 মাসও বেল পায় না, কেউ মিথ্যা মামলা হলে 6 মাসও বেল পায় না। অতএব একটা হলো আইনের সমপ্রয়োগ, আর একটা হলো আইনের যেটা দীর্ঘসূত্রিতা, এটা খুরশিদ ভাইও জানে, আমরাও জানি। আপনি লোয়ার কোর্টে যাবেন, সেখানে আপনাকে প্রমাণ করতে হইব, তারপর হাইকোর্টে যাবেন প্রমাণ করতে হইব, সুপ্রিম কোর্টে যাবেন, সেখানে আবার মানে আপনার প্রমাণ না, সেখানেও আপনাকে এটা এই রায়টা বহাল রাখতে হইব, এরপরে আবার রিভিউ করার সুযোগ আছে সুপ্রিম কোর্টে, ঠিক কিনা ভাই? তো ওই জন্য এই দীর্ঘসূত্রিতা যতদিন না যাবে, সেটা শুধু আপনার এই আইন না, এই যে মানি লন্ডারিং বা আপনার দুর্নীতির ইস্যু না, সেটা বাংলাদেশের আপনি যদি আমার আর আপনার একটা কন্ট্রাক্ট থাকে, চুক্তি থাকে, সেই চুক্তি যদি আপনি পালন না করেন বা আমি পালন করলাম না, আমি যদি কোর্টে যাই, এটা 12 বছরও তো শেষ হয় না ভাই। তো যে দেশে চুক্তি প্রয়োগ ঠিক মতো হয় না, মানে প্রয়োগ দীর্ঘ দিন লাগে, ঠিক মতো হয় না কথাটা আমি বাদ দিলাম, কিন্তু এই 12 বছর পর্যন্ত আমি বেঁচে থাকবো না। এখন আমার সাথে একটা চুক্তি আছে, আপনি আমাকে 10 কোটি টাকা দেনা আছেন, আমি টাকাটা পাইলাম না, আমি কোর্টে গেলাম সিদ্দিক সাহেবের বিরুদ্ধে। তো এখন সিদ্দিক সাহেব তো একটু ইয়ং আছে, অনেকদিন বেঁচে থাকবো, 12 বছর পর্যন্ত ওই পর্যন্ত আমি মারা যাবো। তো ওই রায় হইলে বা কি না হইলে বা কি আমার। অতএব বাংলাদেশের প্রবলেম কিন্তু একদিক থেকে না। আমি তো আপনাকে অনেকগুলো কথা প্রথম সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা, মনে হচ্ছে সমস্যাটা এখানে। জনাব আব্দুল আল মিন্টু, আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব সিদ্দিকুর রহমানের শেষ কথাটুকু শুনি, যে অনেকগুলো সমস্যা শুনতে পাচ্ছি আমরা, মানে আশার কি কোনো আলো আছে? এই অর্থ পাচার, কালো টাকা একদম বন্ধ না হোক, কমবে, এরকম কোনো আশ্বাস, নিশ্চয়তা কি আমরা পাই? কোনো আশা দেখেন? অবশ্যই আশা আছে, কারণ আমাদের দেশে এখন কিন্তু ইনভেস্টমেন্ট অনেক বাড়তেছে। যদি ইনভেস্টমেন্ট বাড়ে, তখন কিন্তু এই দেশ থেকে টাকাটা বাইরে নিয়ে কারো কিন্তু লাভ নাই। বাংলাদেশেই কিন্তু সবাই ব্যবসা করে, বিদেশে কিন্তু ফ্যামিলি রেখে তারপরে ওখানে
তারা বাংলাদেশ থেকে টাকাটা নিয়ে তারা কিন্তু চলে। তো এখানে আমার কথা হলো আমাদের দেশে অবশ্যই সম্ভাবনা অনেক বেশি, কারণ আমাদের এখানে বিশেষ করে ইনভেস্টমেন্ট না হলে পরেই মানুষ টাকা বিদেশে নিয়ে যায়, যেটা আব্দুল আল মিন্টু সাহেবও বলছিলেন, আমরাও জানি যদি এখানে কিছু করা না যায় তাহলেই আমি টাকা নেব বিদেশে। কিন্তু বিদেশে টাকা নিয়ে তো আপনি ব্যাংকের ইন্টারেস্টও পাচ্ছেন না। বাংলাদেশে যেভাবে ইনকাম করতে পারবেন বা বাংলাদেশের যে ব্যাংকের ইন্টারেস্ট বা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার যে সুযোগ আছে, এখন মাননীয় প্রধানমন্ত্রী 100টা ইকোনমিক জোন করে দিয়েছেন, সেখানে বিদেশি ইনভেস্টমেন্ট তো আসছেই, সাথে সাথে বাংলাদেশের লোকাল ইনভেস্টমেন্টও কিন্তু বাড়ছে। তো ইনভেস্টমেন্ট যদি না বাড়ে একটা দেশে যে কোনো উপায়, তাহলে কর্মসংস্থান হবে না। কর্মসংস্থান যদি না হয় তাহলে কিন্তু এই দেশ আমরা যে উন্নত বিশ্বে পরিণত হতে চাচ্ছি 2041-এ, তা কিন্তু সম্ভব হবে না। সেই জন্য আমি মনে করি বাংলাদেশের সম্ভাবনা অনেক বেশি, কারণ তা না হলে বিদেশি ইনভেস্টর এখানে আসে কেন? আরেকটু আমাদেরকে আইন কানুন গুলো আরো সহজ করতে হবে, মানুষকে যাতে যে কোনো ভাবে হয়রানির থেকে মুক্ত রাখতে হবে। হয়রানি মুক্ত একটা সমাজ যদি আমরা গড়তে পারি তাহলেই কিন্তু এদেশে ইনভেস্টমেন্টের অনেক সুযোগ আছে এবং ব্যবসাও বাড়বে, কর্মসংস্থানও বাড়বে, দেশ উন্নত বিশ্বে পরিণত হতে পারবে। তা আমাদের দেশ যদি না পারে তাহলে আপনি টাকা নিয়ে কোন দেশে ইনভেস্টমেন্ট করবেন? আপনি ইউরোপে টাকা নিয়ে ইনভেস্টমেন্ট করবেন, আপনি কানাডায় টাকা নিয়ে ইনভেস্টমেন্ট করবেন, আপনি আমেরিকায় টাকা নিয়ে ইনভেস্টমেন্ট করবেন, সেখানে কয় % আপনি ইনকাম করবেন? তার থেকে তো আমাদের দেশে অনেক সুযোগ সুবিধা। তাহলে এখানে কেন আমরা আশার আলো দেখবো না? এখানে মুষ্টিমেয় কিছু লোকের জন্য, আপনি একটু আগে বলছেন যে গার্মেন্টস এর লোকরাও টাকা পাচার করে, অসম্ভব বিষয়। কারণ এখন একটা গার্মেন্টস চালাইতে গেলে তার বেতনের টাকাই উঠে না, তো সেই জায়গায় আবার সে টাকা পাচার করবে কোত্থেকে? যদি এরকম কোনো পাচার করার কোনো কেউ করে থাকে তাহলে তাকে আইনের আওতায় নেই। আমরা তো কখনো কাউকে সরকারকে, বাংলাদেশ ব্যাংকে বা এনবিআর কে কখনো বলিনি যে অসৎ উপায়ে যে লোকটা কাজ করে সেই ব্যবসায়ীকে আমরা কোনোভাবে সাপোর্ট করব, বা তাকে যদি কোনোভাবে অ্যারেস্ট করা হয় বা তার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় আমরা তাকে সাপোর্ট করব, এরকম তো আমরা কখনো বলিনি। আমরা সবসময় বলছি যারা দুর্নীতি পরায়ণ, যারা অন্যায়ভাবে কাজ করে, অন্যায়ভাবে ব্যবসা করে, সেই সব ব্যবসায়ীকে সরকার যে কোনো শাস্তি দিতে পারে, ওই সংশ্লিষ্ট দপ্তর যে কোনো শাস্তি দিতে পারে, আমরা কখনো সাপোর্ট করি না। জনাব সিদ্দিকুর রহমান, অনেক ধন্যবাদ। আমি আবারও বলতে চাই যে গার্মেন্টসের কোনো লোক হচ্ছে, কিন্তু আসলে কাজের জায়গাটা কতটা হচ্ছে সেই প্রশ্নটাই পুরো আলোচনার জন্য করছিলাম। অনেক ধন্যবাদ জনাব সিদ্দিকুর রহমান, অনেক ধন্যবাদ জনাব আব্দুল আল মিন্টু এবং অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আপনাদের তিনজনকে আজকের মতো বিদায় নিচ্ছি রাজ কাপুরকে।